স্যার আমাদের স্যার এ সেকশন বললো স্যার আপনি স্যার একসাথে নিতে চাচ্ছেন তো স্যার হ্যাঁ থার্সডে স্যার ওই যে সন্ধ্যার টাইমটাই স্যার ভালো হয়। হ্যাঁ, আমি সেটাই বলছি যে আমি যে অন্য গ্রুপগুলোতে কথা বলেছি, সেই জন্য জি তোমাদের স্যার। কাছে তাও জেনে নেওয়ার জন্য জিজ্ঞেস করছি। জি সেটা স্যার। হচ্ছে আগামী সপ্তাহে বৃহস্পতিবার, দ্যাট মিনস 21 তারিখ, জি ঠিক স্যার। আছে? ওই দিন সন্ধ্যার পরে 7:30টার দিকে এক্সাম নিতে যাচ্ছি, যেহেতু ফার্স্ট এক্সাম আমি যাচ্ছি কম্বাইনলি নিতে, যেহেতু একই কোশ্চেন বা একই প্যাটার্নে যাতে সবার এক্সাম হয়। আচ্ছা স্যার। তাহলে তোমাদের প্রবলেম আছে কার ওই দিন কোনো অন্য কোনো এক্সাম বা এরকম তো কিছু নাই আমার জানার মতে? কারো কি প্রবলেম আছে? থাকলে এখনই বল। স্যার ওইটা আমি থাক স্যার, ওটাই সুইটেবল টাইম স্যার মনে ঠিক হয় আছে, সবার জন্য। জি ওকে। স্যার। তাহলে জি স্যার, ওইটাই থাকবে। মানে এখন আপাতত তোমাদের জন্য ওইটাই ফাইনাল। আমি আরেক গ্রুপ আছে ওদের সাথে কনফার্ম হওয়ার পরে আজকেই আমি পোস্ট দিয়ে দিব। সো আনঅফিশিয়ালি এখন এটাই ফাইনাল করে রাখছি যে বৃহস্পতিবার, দ্যাট মিনস হচ্ছে নেক্সট উইকের বৃহস্পতিবার, সেটা হচ্ছে 21 তারিখ, ঠিক আছে? জি স্যার। 21 জানুয়ারি এটার আমরা এক্সাম নিব টেন্টেটিভ 7:30 PM এর দিকে, ঠিক আছে? আর আচ্ছা সিলেবাস হচ্ছে পুরোটা ফিডব্যাক পাওয়ার অ্যাম্পলিফায়ার, আমরা যা যা এই পর্যন্ত দেখেছিলাম লাস্ট ক্লাস পর্যন্ত পুরোটা সিলেবাস ইনক্লুড, ঠিক আছে? স্যার স্যার কোশ্চেন কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হবে? প্যাটার্ন। আচ্ছা, এইটা যেটা হচ্ছে যে এখনো যেহেতু আমি কোশ্চেন বাই কিরকম ভাবে কিছু ঠিক করিনি, ঠিক আছে? কোশ্চেন প্যাটার্নটা আমি দুইটা ভাগে হতে পারে, আমি এখন একটু জাস্ট বলে রাখি। এটা হচ্ছে যে একটা হতে পারে তুমি ইনস্ট্যান্টলি ওখানে তোমাকে কিছু কোশ্চেন অ্যান্সার সলভ করতে হতে পারে, আর একটা হচ্ছে তোমাদের কিছু কাজ মানে এক দুইটা টাস্ক অ্যাসাইনমেন্ট মতো থাকতে পারে, দ্যাট মিনস তোমাকে আমি কোশ্চেন দিয়ে দিব, বলবো যে আধা ঘন্টা পরে জমা দাও বা এরকম কিছু। বুঝতে পেরেছো? তবে স্যার স্পেশালি এখনো ঠিক করা হয়নি, তো ওইটা হলে আমি জানিয়ে দিব, ঠিক আছে? নর্মালি যেটা বললাম যে একটা হচ্ছে ইনস্ট্যান্টলি আমাকে কোশ্চেন দিয়ে তখনই তুমি অ্যান্সার করে জমা দিতে হবে অনলাইনে থেকে, সেটা হতে পারে। আরেকটা হতে পারে যে হয়তো একটা প্রবলেম এমন থাকতে পারে যেটা তোমাকে টাইম দিব, তুমি সলভ করে জমা দিবে, ঠিক আছে? বাট এখনো যদি কোনো ঠিক করেনি, হলে মোটামুটি আমি জানিয়ে দিব। স্যার ইনস্ট্যান্ট কোশ্চেনে অনলাইনে থেকে বলতে মানে স্যার বলতে আমাদের জুমে বুঝাচ্ছি, ধরো আমি ছোট ছোট কোশ্চেন দিব, তুমি ওখানেই অ্যান্সারটা লিখে লিখে সাবমিট করে দিবে, আচ্ছা স্যার ঠিক আছে। ঠিক আছে? আর আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে সেক্ষেত্রে হয়তো তুমি খাতায় সলভ করবা, দেন খাতার ছবি তুলে আমাকে পাঠাতে হতে পারে, ঠিক স্যার আছে? তাহলে আমাদের নেক্সট ক্লাসে মানে স্যার জানিয়ে দিলে ভালো হয় স্যার, নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস তো আগামীকালকে, কালকে হয়তো বা আমি পারবো না, আমি নেক্সট সানডে এর মধ্যে জানিয়ে দিবো, ঠিক আছে? জি জি স্যার। মানে আগে আমাকে ওই হিসাবে কোশ্চেন রেডি করে দেন, আমি তোমাকে জানিয়ে দিলে তোমাদের জন্য বেটার হবে, ঠিক আছে? বাট সি সেকশনে প্রসিডিউর তো কিন্তু এটা আলাদাই বলে হবে রাখি। না? হ্যাঁ বলো। স্যার সি সেকশনে তো আলাদাই হবে সন্ধ্যার দিকে, আমরা একা দিব না? না, সবারই একসাথে হবে। ও আচ্ছা। স্যার টাইমটা কবে স্যার? টাইম তো বলে দিলাম, কবে বলেছি বলো দেখি, তোমরাই বলো। বৃহস্পতিবার। থার্সডে। ঠিক আছে, 21 তারিখ 7:30, ঠিক আছে? ওকে, তাহলে ওইটা ছিল পাওয়ার অ্যাম্পলিফায়ার, ওর রিলেটেড মোটামুটি নোট দিয়ে দিয়েছি। ছোটখাটো কিছু মডিফাই করে আমি আবার নোটটা হয়তো আগামী কালকের মধ্যে আপলোড করে দিব, লাস্টের টপিক গুলি, আগের মোটামুটি এগুলি ঠিকই আছে। আর ওখান থেকে যেটা হয়েছে তোমাদেরকে আমি কিছু ম্যাথ লাস্টে স্লাইডে করে দেওয়া আছে, আর এই বাদেও কিছু ম্যাথ আছে বইতে যেগুলি বয়েলিস্টের বইয়ের, সেটা তোমাদের আসলে ফলো করতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছি? ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা এই টপিকতে স্টার্ট করি, ঠিক আছে? ওকে, আজকে আমরা যে টপিকটা দেখবো এটার নাম হচ্ছে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? এটা বেসিক্যালি আরেকটা অ্যাম্পলিফায়ার যেখানে ফিডব্যাক নেটওয়ার্ককে কনসিডার করা হচ্ছে। সো আজকে বেসিক্যালি আমরা ফিডব্যাক নেটওয়ার্ক কি বা ফিডব্যাক অ্যাম্পলিফায়ার কিভাবে কাজ করে, নরমাল অ্যাম্পলিফায়ার আর ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের মধ্যে কিরকম পার্থক্য বা কিভাবে আমরা আইডেন্টিফাই করব সেটা দেখব। ওকে, তো আমরা এই পর্যন্ত অনেকগুলো অ্যাম্পলিফায়ার দেখেছি। ধরো আমরা এরকম দেখেছি না যে ধরো আমার একটা অ্যাম্পলিফায়ার আছে এরকম, নরমালি বললাম যে এই অ্যাম্পলিফায়ার ইনপুটের এখানে যদি আমরা একটা গেইন বলা আছে, গেইন এর ভ্যালু 10, তার মানে তোমাকে যদি এরকম বলা হয় যে এখানে যদি তুমি কোনো একটা ইনপুট দাও এই সাইড থেকে, তাহলে আমরা এই অ্যাম্পলিফায়ার থেকে তোমাকে একটা আউটপুট দিবে। ওকে, তা আমরা সাপোজ যদি ধরে নেই যে আমাদের এই সার্কিটে আমরা একটা ইনপুট দিচ্ছি 2 ভোল্ট, তাহলে আমরা আউটপুট কত পাবো? 20 বল। 20 ভোল্ট। এটা খুবই সিম্পল। ওকে,
এখন আমি বলছি যে না, আমরা যদি এখানে আউটপুট দিতে চাই সাপোজ 5 ভোল্ট, সেক্ষেত্রে আউটপুট কত, সরি ইনপুট দিই 5 ভোল্ট, আউটপুট কত পাবো? 50 ভোল্ট। 50। 50 ভোল্ট। ওকে, তাহলে এখানে খেয়াল করে দেখো যে তুমি যে ইনপুট দিচ্ছ জাস্ট একে গেইন দ্বারা মাল্টিপ্লাই হয়ে আমি একটা আউটপুট পাচ্ছ, বাট আউটপুট যত হচ্ছে ওর উপরে বেস করে কি ইনপুটে কোনো ভেরিয়েশন হচ্ছে? সার্কিট নিজে থেকে কি কোনো এরকম ভেরিয়েশন করছে? না স্যার। করছে না। ওকে, সো এই টাইপের অ্যাম্পলিফায়ার কে বলা হয় লিনিয়ার অথবা ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার। এখানে যে একটা নাম লেখা আছে দেখা যাচ্ছে ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার, এটা হচ্ছে বেসিক্যালি এই ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার। আর এর অন্য একটা টার্ম হিসেবে আমরা ইউজ করি, অনেক সময় আমরা এটা বলি লিনিয়ার অ্যাম্পলিফায়ার। সো এখানে যে জেনারেল যে ব্লক ডায়াগ্রামটা দেওয়া আছে এটাকে আমরা সেই লিনিয়ার অ্যাম্পলিফায়ার বলছি। তো এই টাইপের অ্যাম্পলিফায়ারে কি হয়, তুমি যেটা ইনপুট দাও ওই হিসেবে একটা আউটপুট পাওয়া যায়। ইনপুট ভ্যারি করলে আবার আউটপুটের ভ্যালু চেঞ্জ হবে। হ্যাঁ, এখানে একটা আলাদা ওয়ে আছে যে আমরা যদি এমন করি যে না ঠিক আছে আমাদের সার্কিটের ভিতরে প্যারামিটার চেঞ্জ করলাম যার ফলে গেইনটা যদি চেঞ্জ হয় সেই হিসাবে আবার আউটপুট চেঞ্জ হবে, বাট স্টিল কেসটা সেম হবে যে তুমি ইনপুট যে দিবে ওইভাবে একটা আউটপুট পাবে। বাট আউটপুটের কোনো কন্ডিশন যদি আমরা অ্যাচিভ করতে চাই সেটা আসলে ইনপুট ওই হিসেবে ভ্যারি হবে না। এই টাইপের সিস্টেমকে বা এগুলি আসলে আনকন্ট্রোল সিস্টেম, মানে এখানে আমি কোনো কন্ট্রোল করতে পারবো না, যেটা ইনপুট দিব জাস্ট ওই হিসেবে আউটপুট পাবো। ফর এক্সাম্পল আমরা যদি আমাদের রিয়েল লাইফের এরকম অ্যাপ্লিকেশন গুলো জানতে চাই, যেমন তুমি হিসাব করতে পারো যে আমাদের রুমে যদি আমরা একটা ফ্যান অন করি, তোমরা কি ফ্যানের রেগুলেটর সম্পর্কে ধারণা আছে সবার? রেগুলেটরটা কি কাজ করে? স্পিড কন্ট্রোল। ফ্যানের স্পিড কন্ট্রোল করে। ওকে, এন্ড সেই স্পিড কন্ট্রোলটা কি রুমের টেম্পারেচারের সাথে অটোমেটিক ভ্যারি করে? না স্যার। কি করতে হয় আমাদের? ম্যানুয়ালি করা লাগে। বের করাতে হয়। ম্যানুয়ালি করতে হয়। তার মানে ধরো আমার রুম টেম্পারেচার এখন নরমাল আছে, তাই ফ্যান চলছে, বাট সাপোজ আজকে দেখা গেল অনেক গরম হয়ে বললো, ঠিক আছে, তখন আমি কি ফ্যান কি একই স্পিডে রান করতে চাইবো না আমি চাইবো যে ফ্যানটা ম্যাক্সিমাম স্পিডে রান করুক? ম্যাক্সিমাম। আচ্ছা, তাহলে তুমি কি করো, ফ্যানকে অটোমেটিক ম্যাক্সিমাম স্পিডে হয়ে যায় না তোমাকে গিয়ে রেগুলেটর ভ্যারি করে ম্যাক্স মোডে নিতে হয়? রেগুলেটর বের করে। আচ্ছা, তাহলে ইনপুট কে দিচ্ছে, তুমি দিচ্ছ না ফ্যান নিজে থেকে করছে? আমি। তুমি দিচ্ছ। ওকে, গুড। ওকে, এরপরে যেটা হলো ধরো পরের দিন হঠাৎ করে বৃষ্টি বৃষ্টি হয়ে টেম্পারেচার ফল করলো, আজকে ঠান্ডা হয়ে গেল, আগের দিন তুমি রেগুলেটর ম্যাক্স মোডে রেখেছিলে, এখন কি তুমি কি চাইবা ফ্যান ম্যাক্সিমাম স্পিডে রান করুক না একটু স্পিড কমিয়ে দিতে চাইবা যে টেম্পারেচার অ্যাডজাস্ট করার জন্য? কমিয়ে। আচ্ছা, এটাও কি রেগুলেটর নিজে থেকে করবে না আমাকে দিতে হবে? আমাকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই সিস্টেমটা খেয়াল করে দেখো, আউটপুট যেটা হচ্ছে বা যেরকম তুমি একটা কন্ডিশন চাচ্ছ সেটা কি নিজের থেকে কন্ট্রোল করা যাচ্ছে না ডাইরেক্টলি ইনপুট দিচ্ছ ওই হিসেবে আউটপুট হচ্ছে? স্যার ডাইরেক্টলি ইনপুট দিচ্ছি। হ্যাঁ, তাহলে কি এটাই যে এরকম লিনিয়ার অ্যাম্পলিফায়ারের মতো হলো না অনেকটা, যেটা আমি এতক্ষণ ধরে বললাম? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা একটু তাহলে এর থেকে একটু অ্যাডভান্স মোডে যাই, তাহলে আমরা বুঝতে যাচ্ছি এরকম যে ধরো আমরা এরকম চাচ্ছি একটা জিনিস যে ধরো আমি অ্যাডজাস্ট করে দিলাম যে আমার রুমের টেম্পারেচার যাতে সাপোজ 25 ডিগ্রি বা 23 ডিগ্রির মধ্যে থাকবে, ঠিক আছে। এখন ফ্যানের তো এরকম টেম্পারেচার অ্যাডজাস্ট করার অপশন নাই, তো আমরা কি করলাম, আমরা এসি নিয়ে এক্সাম্পল দিই, তাহলে আমরা বুঝতে পারবো। নিশ্চয়ই এসির ফাংশন সবাই জানা আছে কি তোমাদের, কিভাবে কাজ করে? আমার মনে হয় তোমরা হয়তো রেফ্রিজারেটরের কাজ করেছো না, যে ফ্রিজ কিভাবে কাজ করে? জি স্যার, হ্যাঁ, 1-1 এ ছিল। হ্যাঁ, 1 এ ছিল, এই জন্য আমি এটা এক্সাম্পলটা আনলাম। এসি ওইভাবেই কাজ করে। কাজ করার প্রিন্সিপাল কি, যে কম্প্রেসার অন হবে, অন হয়ে সে রুমের মধ্যে কি রুম থেকে হিট গুলি নিয়ে বের করে দিবে, ঠিক আছে। যতক্ষণ মতো রুম হিট থাকবে তুমি কি করবে, সে বারবার হিট কম্প্রেসার করে ওই এয়ার থেকে রুমের টেম্পারেচার কুল করবে। বাট রুমের টেম্পারেচার যদি বেশি কুল হয়ে যায় তখন কি আমি আরো কুল করতে চাইবো না কম্প্রেসার তখন অফ হয়ে যাবে? অফ হয়ে যাবে। অফ হয়ে যায়। তোমরা কি কখনো দেখেছো এরকম যে এসি কম্প্রেসার অন বা অফ হলে একটা বোঝা যায় অনেক সময়? জি স্যার, কখনো কি শব্দ ফেস করেছে করেছো? ফ্যান বেশি শব্দ চলে। করো প্লাস অথবা টেম্পারেচারের ভেরিয়েশন বুঝেছো? যদি কারো ইনভার্টার টাইপের এসি হয় তাহলে হয়তো বা বুঝবা না। বা নরমাল এসি হলে এটা বুঝতে পারবা যে এখন ঠান্ডা হচ্ছে আবার এখন ঠান্ডা হচ্ছে না। ঠিক আছে? এর কারণ হচ্ছে যে নরমাল মেকানিজম হচ্ছে যে যখন তুমি টেম্পারেচার রুমের বেশি হবে তুমি যে টেম্পারেচার সেট করবা, সো কম্প্রেসার অনেকক্ষণ ধরে রান করবে যতক্ষণ মতো টেম্পারেচারটা কমে না আসবে।
যখন তুমি যে টেম্পারেচার সেট করে দিয়েছো সেটা যদি অ্যাচিভ হয়ে যায় তাহলে কম্প্রেসর কিছুক্ষণের জন্য অফ হয়ে যাবে যাতে আরো কুল না হয়। আবার টেম্পারেচার যখন একটু সেট করা টেম্পারেচার থেকে বেড়ে যাবে আবার এভাবে কম্প্রেসরকে আবার রিপিটেডলি এভাবে অন অফ করে টেম্পারেচার অ্যাডজাস্ট করবে। ওকে, সো ফ্যানে তো এই জিনিসটা করছে না, বা এসিতে কি আমরা তখন ম্যানুয়ালি টেম্পারেচার সেট করি যে এখন কম্প্রেসর অন করে দেই বা এরকম কিছু করি? না স্যার। আচ্ছা, করি না। তার মানে এসির সিস্টেমে আসলে এরকম যে টেম্পারেচার মেজার করে যে তুমি অ্যাডজাস্ট করছো সেটা সবসময় হচ্ছে কি তার মানে তোমার আউটপুটটা কি হচ্ছে সিস্টেম নিজেই মনিটর করে ওই হিসেবে ইনপুট থেকে ভ্যারি করছে না? যে এখন ঠান্ডা করা দরকার তার মানে কম্প্রেসর অন করে দাও অথবা কম্প্রেসরটা বেশি স্পিডে রান করো এরকম কিছু একটা ইস্যু হচ্ছে না মনে হচ্ছে? তো এই টাইপের সিস্টেম আসলে অ্যানালগ সিস্টেম মানে এরকম ওপেন লুপ বা লিনিয়ার সিস্টেম দিয়ে হবে না, এর জন্য ফিডব্যাক সিস্টেম লাগবে। ঠিক আছে? যেমন আরেকটা আমরা এক্সাম্পল ধরতে পারি, সেটা কন্ট্রোল সিস্টেমে প্রায় বলা হয়। তার মানে সেটা হচ্ছে যে সাপোজ তুমি যদি একটা লিফট দিয়ে তুমি ধরো উপরে উঠছো, ধরো সাপোজ তুমি ইউনিভার্সিটির একতলায় আছো, ৮ তলায় যাবা। ঠিক আছে? তার লিফটে যখন উঠলে লিফট কি উঠার সাথে সাথে তার ম্যাক্স স্পিডে লিফট মুভ করা শুরু করে না গ্র্যাজুয়ালি স্পিড বাড়ে? কি মনে হয় তোমাদের? গ্র্যাজুয়ালি বাড়বে। যদি হঠাৎ করে স্পিড ম্যাক্স স্পিডে মুভ করতো তাহলে কি হতো? তাহলে কোনো কিছু কি ভেরিয়েশন হতো বা তুমি কি ফিল করতে? স্যার উপর দিকে চলে যেতাম বা ধাক্কা লাগতো। হ্যাঁ, তো অনেক প্রেশার মনে হতো। তাহলে একটা ভালো লিফট আমরা কখন বলবো? বা সেটা হচ্ছে কি যখন তুমি লিফটে উঠার পরে লিফটটা যে উপরে উঠছে তুমি যাতে কোনো কিছু ফিল না করো। বুঝতে পেরেছি কি? আচ্ছা, তাহলে লিফটের স্পিডটা গ্র্যাজুয়ালি বাড়তে হবে। ওকে? আবার তুমি উঠতে উঠতে যখন ধরো ৮ তলায় পৌঁছায় গেল, লিফট কি ওখানে থেমে যায় নাকি উপরে আরো উঠতে থাকে? কি হয়? এরকম হয়? নাকি ৮ তলায় গিয়ে হঠাৎ করে ব্রেক দিয়ে হার্ড ব্রেক যেভাবে হয় গাড়ির মতো এরকম ব্রেক দিয়ে থেমে যায়, এরকম কিছু হয়? না স্যার। কারণ তুমি তো বলছো যে ৮ তলায় গেলে আমি থেমে যাবো। ৮ তলায় গিয়ে সে কি থেমে যায়? না, সে আস্তে আস্তে থামে। তুমি দেখা যায় যে তুমি যে স্পিডে উঠছো বা থামার আগে তুমি কিছু আসলে ভেরিয়েশন খুব একটা বোঝা যায় না। তুমি স্পিডটা গ্র্যাজুয়ালি বাড়ায় যেভাবে সেভাবে গ্র্যাজুয়ালি কমিয়েও দেয়। যদি হঠাৎ করে থেমে যেত তাহলে লিফটের ভিতরে যারা থাকতো ওদের অবস্থা কিরকম হতো? বুঝা যাচ্ছে তো কি বলছি? আমরা গতি জড়তার ইস্যু জানি না? যেমন গাড়ি যদি স্পিডে চলতে থাকে তখন ব্রেক দেয়, তখন কি হয়? আমাদের বডির নিচের অংশ যেটা গাড়ির সাথে ডাইরেক্টলি কানেক্টেড সেটা গাড়ির স্পিডের সাথে ভ্যারি করে। এবার উপরের অংশ তখন আমরা কি হই? ব্রেক দিলে সামনে চলে আসে এরকম একটা ইস্যু হয় না? ইয়েস স্যার। আচ্ছা, তো এই সেম জিনিসটা ওখানেও হবে। সো একটা ভালো কন্ট্রোল সিস্টেম হচ্ছে এরকম যে তুমি যে কন্ডিশনটা চাচ্ছ সেটা কন্টিনিউয়াসলি আউটপুটটা মনিটর হয় ওই হিসেবে আমরা ইনপুটের ভ্যালুটাকে ভ্যারি করব। সো এতক্ষণ পর্যন্ত বা এর আগে তোমরা যেগুলো দেখেছিলে ওই সবগুলি হচ্ছে অনেকটা এরকম লিনিয়ার অথবা ফরওয়ার্ড অ্যাম্প্লিফায়ার টাইপের সিস্টেম। সো আজকে আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার। তো ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার হওয়ার জন্য অ্যা একটা সার্কিটে জেনারেল যে টাইপের জিনিস থাকা উচিত বা কি টাইপের কনফিগারেশন হয় সেটা আমরা আজকে দেখব। আমি অবশ্যই বলে দিচ্ছি এটা হচ্ছে একটা বেসিক ফিডব্যাক সার্কিট। আমি এতক্ষণ অনেকগুলো কথা বলেছি, এগুলো সবই হচ্ছে আরো অনেক কমপ্লেক্স ফিডব্যাক সিস্টেম। তো আমাকে আগে বেসিক সিস্টেমটা বুঝতে হবে। দেন আমি ওই কমপ্লেক্স সিস্টেম গুলি নিয়ে ইন ফিউচারে যখন তোমাদের প্রয়োজন পড়বে তোমরা কাজ করতে পারবা। ওকে, তাহলে একটা লিনিয়ার সিস্টেমের ছবি তোমাদের কিরকম বলেছি নাকি? দেখো তো দেখা যাচ্ছে স্ক্রিনে, আমি ড্র করছি। এটা বলেছিলাম সেই লিনিয়ার অ্যাম্প্লিফায়ারটা। ওকে, আমরা যদি এই ডাইরেকশনে দেই যেমন যদি আমি বলি এখানে আমি ইনপুট দিচ্ছি আর এখান থেকে আউটপুট দিচ্ছি, এটা কি লিনিয়ার অ্যাম্প্লিফায়ার হয়েছে? দেখো তো। হ্যাঁ স্যার। ইয়েস স্যার হয়েছে। ওকে, তার লিনিয়ার অ্যাম্প্লিফায়ার এখানে কি কোনো আউটপুটের সাথে ইনপুটের কোনো কানেকশন আছে? দেখো তো ডাইরেক্ট। না স্যার। মানে আউটপুট থেকে কানেকশন বলতে পারো, হ্যাঁ ইনপুট থেকে তো আউটপুটের দিকে গিয়েছে, বাট আউটপুট থেকে কি ইনপুটে কিছু এসেছে? না স্যার। আসেনি। তাহলে এইটাকে আমরা বলবো লিনিয়ার অ্যাম্প্লিফায়ার। বাট ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার তখনই হবে যখন তুমি আউটপুট থেকে এরকম ভাবে আমি একটা ওয়্যার নিয়ে ইনপুটের দিকে নিয়ে আসবো। যখন আমি ইনপুটের দিকে নিয়ে আসবো, আনলে এখানে যেটা হবে যে ইনপুট একটা সিগন্যাল আসছে আর আউটপুট থেকে তুমি একটা সিগন্যাল দেখো অপোজিট ডাইরেকশনে নিয়ে আসতেছো। দ্যাট মিনস আমরা যদি এখানে কালার কোড দিয়ে চিন্তা করি যে এটার ডাইরেকশনটা হচ্ছে এইদিকে, আর ইনপুট যখন তুমি দিচ্ছিলে এই ডাইরেকশনটা কোন দিকে ছিল? এইটা এইদিকে। এইজন্য এটাকে আমরা বলছি ফরওয়ার্ড অ্যাম্প্লিফায়ার। আর এই পাশে যেটা আসছে সেটাকে আমরা বলছি ফিডব্যাক নেটওয়ার্ক।
কথা কি বুঝতে পারছো কি বলছি? ইয়েস স্যার। ওকে, তাহলে আমি যে ফিডব্যাক করে একটা জিনিসকে নিয়ে আসলাম, এনে ইনপুটের দিকে আনলাম, তো এখানে আনলে আসলে আমি কি করতে হবে? ইনপুট সিগন্যালের সাথে এটা নিশ্চয়ই আমার একটা সামহাও এটাকে অ্যাড বা সাবট্রাক্ট করার ইস্যু আসবে। তার মানে তুমি একে যোগ করবে বা বিয়োগ করবে, এরকম কিছু একটা ইস্যু চলে আসবে না? ইয়েস যদি স্যার। উল্টা দিক দিয়ে নিয়ে আসো, তার মানে একটা সিগন্যাল তুমি এখানে এপ্লাই করছিলে, আরেকটা আউটপুট থেকে নিয়ে আসলা। তা আনার পরে তুমি যখন ইনপুটের এখানে আনবে, এটা যদি একটা কম্বাইন করার পোরশন হয় সার্কিটের, তাহলে আমার যেটা করা যেতে পারে যে হয় তুমি আউটপুটটাকে ইনপুটের সাথে যোগ করে দিবা, অথবা আউটপুটটাকে ইনপুটের সাথে বিয়োগ করে দিবা। কথা কি বুঝতে পারছি? ইয়েস স্যার। তো এই যে তুমি এনে একটা নিয়ে আসলা, দেখো তো এখানে একটা লুপের মতো হয়েছে না, সার্কেলের মতো, যে এদিক দিয়ে ফরওয়ার্ডে যাচ্ছ, আবার এই সাইড দিয়ে রিভার্সের দিকে আসতেছ। তো এই যে একটা ফিডব্যাক নেটওয়ার্ক হচ্ছে বা লুপ অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, এই টাইপের সার্কিটকে আমরা ফিডব্যাক অ্যাম্পলিফায়ার বলবো। তো দেখো সেটারই একটা একদম বেসিক ব্লক ডায়াগ্রাম এখানে দেওয়া আছে। এটা কি দেখা যাচ্ছে? বুঝতে পারছি কি এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি যেটা এঁকেছি এটার সাথে এটা হুবহু সেম, শুধু একটা জায়গায় পার্থক্য হচ্ছে এরা আমার এখানে কোনো ব্লক নাই, এখানে একটা এক্সট্রা ব্লক ডায়াগ্রাম মানে এক্সট্রা একটা অ্যারেঞ্জমেন্ট এড করেছে। ঠিক আছে? সো এই টাইপের সিস্টেম যেখানে আউটপুট থেকে একটা অংশ এনে ইনপুটের কাছে এনে আবার যোগ বা বিয়োগ করা হচ্ছে, এই টাইপের সার্কিটকে বলা হয় হচ্ছে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার সার্কিট। ওকে, তাহলে এইটুক জিনিস কিভাবে বুঝতে পেরেছো? ইয়েস স্যার। কোনো কনফিউশন আছে? বা কারণ কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করতে পারো, কোনো সমস্যা নেই। আমি একদমই বলছি যেহেতু আমরা আজকে একদম বেসিক জিনিস নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। কোশ্চেন কি আছে না সামনে আগাবো? স্যার সামনে আগে। ওকে, সো এটা ছিল ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে আমি যে আউটপুট থেকে নিয়ে আসবো, এনে য- যদি ইনপুটের সাথে যোগ করে দেই, তখন এই টাইপের ফিডব্যাক অ্যাম্পলিফায়ারকে বলা হয় হচ্ছে পজিটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। কি বলা হয়? পজিটিভ। কখন পজিটিভ বলা হবে বলছি? যোগ করল কোনটাকে যোগ করলে? ইনপুট আর আউটপুট। ইনপুট আর আউটপুট যোগ করলে না, আউটপুট থেকে যেটা নিয়ে আসছো সেটাকে যোগ করলে। ঠিক আছে? ওকে, তা পজিটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার যেটা বলছি আসলে সেটা নরমালি এই পজিটিভ ফিডব্যাকটা অ্যাম্পলিফায়ার পারপাসে ব্যবহার করা হয় না, এটা অসিলেটর সার্কিটে ব্যবহার করা হয়। ঠিক আছে? এই পজিটিভ ফিডব্যাকটা দ্যাট মিন্স আউটপুট থেকে যদি ইনপুটে যোগ করে এই কনফিগারেশনটা অ্যাম্পলিফায়ার টাইপের সার্কিটে নরমালি ব্যবহার করা হয় না। বাট আমরা যে টপিকটা পড়ছি টপিকটার নাম কি? ফিডব্যাক এটা একটা অ্যাম্পলিফায়ার না? তাহলে এই টাইপের কনফিগারেশনে নরমালি পজিটিভ মানে যোগ করা হয় না। তো আরেকটা যেটা অপশন আছে সেটা হচ্ছে কি আউটপুট থেকে ইনপুট থেকে আউটপুটের অংশটা বিয়োগ করে দিব। তাহলে এটাকে তাহলে কি নাম বলা যেতে পারে? নেগেটিভ। নেগেটিভ ফিডব্যাক। ওকে, তো মনে রাখতে হবে নরমালি আমরা যখন কোনো অ্যাম্পলিফায়ার সার্কিট বানাবো বা অ্যাম্পলিফায়ার সার্কিট নিয়ে কাজ করব, এখানে সবসময় নেগেটিভ ফিডব্যাক অ্যাপ্লাই করা হয়। কারণ নেগেটিভ ফিডব্যাকের কিছু অ্যাডভান্টেজেস আছে, সেই অ্যাডভান্টেজেস গুলি পাওয়ার জন্যই আসলে আমরা নরমালি অ্যাম্পলিফায়ার সার্কিটে নেগেটিভ ফিডব্যাক ব্যবহার করি বা এই কনফিগারেশনটা ইউজ করা হয়। বাট ফিডব্যাক বললে এই দুটা জিনিস করা যেতে পারে, একটা হচ্ছে আউটপুট থেকে এনে তুমি যোগ করতে পারো অথবা বিয়োগ করতে পারো। সো বুঝতে পেরেছি? ইয়েস স্যার। ওকে, তাহলে এখন বিয়োগ করলে বা বেনিফিটস বা কিভাবে কি হয় সেটা একটা এক্সাম্পলটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। সাপোজ ধরো এরকম হলো যে আমরা এখানে একটা সিগন্যাল দিলাম, এই সিগন্যালটার ভ্যালু হচ্ছে 1 ভোল্ট, আর এখানে আমাদের যে অ্যাম্পলিফায়ার আছে এই অ্যাম্পলিফায়ারটা গেইন কেও আমরা ধরে নিলাম 10, তাহলে আমাদের আউটপুট কত হবে? 10 ভোল্ট। 10 হবে। এখন চিন্তা করো আমি যদি আউটপুট থেকে 10 ভোল্ট এনে ইনপুটের সাথে যোগ করে দিতে চাই বা বিয়োগ করে দেই, তাহলে কি হবে? যোগ করলে হবে 11, ইনপুট বেড়ে যাচ্ছে রেজাল্টেন্ট এখানে। ঠিক আছে কি? আর যদি তুমি বিয়োগ করো তাহলে কত হচ্ছে? 9। -9। এত ভেরিয়েশন কি আমরা চাবো? না স্যার। না স্যার। চাবো না। আমরা চাচ্ছি তো সিস্টেমটা যাতে স্মুথলি কন্ট্রোল হয়। সো এই জন্য এখানে একটা এক্সট্রা ব্লক ডায়াগ্রাম ইউজ করা হয়েছে, এর নাম হচ্ছে ফিডব্যাক নেটওয়ার্ক। এর কাজ হচ্ছে যে যে অংশটা তুমি আউটপুট থেকে নিয়ে আসছো তার সম্পূর্ণ অংশ যাতে ইনপুটে গিয়ে যোগ বিয়োগ না হয়, তার একটা আংশিক অংশ গিয়ে যোগ বিয়োগ হয়। কথা কি বুঝতে পেরেছো?
সো নরমালি এই যে বিটা থাকে, এই বিটা ভ্যালুটা এই জন্য লেস দেন 1 হয়। তার মানে আউটপুট থেকে যেটা আনবো পুরোটা ইনপুটে আনবো না, এর একটা কিছু অংশ নিয়ে আসবো। সো আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখতে পারি, তাহলে তোমরা বুঝতে পারবে যে সাপোজ ধরলাম এই বিটার ভ্যালুটা এখানে আমাদের হচ্ছে 1/100। এটার একটা এক্সাম্পল, যে কোনো ভ্যালু এটা হতে পারে, আমাদের বোঝানোর জন্য আমি একটা ধরছি। সো তাহলে এখন বলো তো যে ভ্যালুটা আসছে সেটার নাম যদি VF হয়, তো এটা ভ্যালু কত হবে এখন? 0.01 পয়েন্ট 0.01। সো এখন যদি তুমি যোগ বা বিয়োগ করো তাহলে রেজাল্টটা কত হচ্ছে? 1.1 অথবা, কথা কি বুঝতে পেরেছি? তাহলে হয়তো 0.99 এখন কি অনেক বেশি ভেরিয়েশন হচ্ছে? না না, অনেক বেশি ভেরিয়েশন হচ্ছে না। আচ্ছা, তো এই দুইটা কেস পসিবল, বাট আমরা বলেছিলাম আমরা কোনটা ইউজ করি অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে? নেগেটিভটা নেগেটিভ। তাহলে আমরা কোনটা নিব এখান থেকে? স্যার 0.9। 0.99 হ্যাঁ, তার মানে প্রথমবার 1 ভোল্ট দিয়ে তুমি 10 ভোল্ট পেলে একটা সিস্টেম। ফিডব্যাকের জন্য এর পরের সাইকেলে গিয়ে আসলে ইনপুটটা কত হয়ে গেল? 1 এর জায়গায় 0.9। এখন যদি একে 10 দিয়ে মাল্টিপ্লাই করো, এই পরের বারে এই ইনপুটটা 10 এর জায়গায় কত হয়ে যাবে তাহলে? 9 হবে। ইয়েস তখন যদি তুমি এই ফিডব্যাকদের নেটওয়ার্কে নিয়ে আসো, তখন এটার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে না? দেন এইটার সাথে এর ভেরিয়েশন হয় আস্তে আস্তে সার্কিটটা কি হবে? গেইনটা স্টেবল হয়ে যাবে না? মানে একটা নির্দিষ্ট কন্ডিশন অ্যাচিভ করার পরে কি আমি এখানে আর দেখা যাবে কোনো ইনপুট পাবো? না স্যার আচ্ছা, তো কেন এই কন্ডিশনটা হচ্ছে সেটা আমি এখন গ্রাফিক্যালি একটা ব্যাখ্যা দিই। ধরো এটা হচ্ছে আমার এক্সিস একটা, আর আমি আরেকটা লাইন দেই সেটা তুমি বুঝতে পারবা। এটা হচ্ছে সাপোজ আমার ওকে, তো বেটার করে ড্র করি। এটা ধরো এক্সিস, ঠিক আছে? আর আমরা চাচ্ছি যে আমরা একটা কন্ডিশন অ্যাচিভ করতে, সেটা হচ্ছে আমাদের এই কালার পর্যন্ত লাইনটা পর্যন্ত আমরা উঠতে চাচ্ছি। এখন আমি যদি প্রথম থেকেই একই ভ্যালু দিয়ে অ্যাম্পলিফাই করতাম, ভ্যালুটা বাড়তে বাড়তে একসময় কিরকম লিনিয়ার করে বাড়তে বাড়তে উপরে চলে যেত না? সেটা কি তার এই জায়গায় যদি পৌঁছাতো সেটা কি হঠাৎ করে বন্ধ করতে হতো, এরকম ইস্যু হতো তখন? দেখো তো খেয়াল করে। এতে কি স্মুথলি ব্রেক হতো তুমি যদি এই জায়গায় সেটাকে হঠাৎ করে বন্ধ করতে চাতে এই পয়েন্টে এসে? না স্যার হতো না। আচ্ছা, অথবা এতে কন্টিনিউয়াসলি এভাবেই বাড়তে থাকতো। বাট আমাদের উদ্দেশ্য কি? আমরা চাচ্ছি সিস্টেমটা অ্যাম্পলিফাই হবে বাট স্মুথলি হবে। সো আমরা যদি এইভাবে একে অ্যাম্পলিফাই করি যে ধরো এই ভ্যালুটা সে এভাবে না করে আস্তে আস্তে বেড়ে গিয়ে ফিক্সড হয়ে গেল এরকম, তাহলে কি তুমি কি এর ভেরিয়েশনটা বুঝতে পারবা? যে খুব একটা বেশি ভেরি করছে এরকম কিছু? তো এই টাইপের কন্ট্রোল সিস্টেম ইউজ করলে বা এরকম যদি তুমি ফিডব্যাক সিস্টেম ইউজ করো, সেক্ষেত্রে এভাবে হঠাৎ করে বন্ধ করতে হবে না। যখন তুমি তার কন্ডিশন, যে জিনিসটা তুমি চাচ্ছ বা যে ইনপুটের উপরে বেস মানে আউটপুট তুমি চাচ্ছ, ওইভাবে যদি সার্কিট ডিজাইন করে দেখা যাবে ওই ভ্যালুর কাছাকাছি পৌঁছানোর পরে ইনপুটের আর কোনো সিগন্যাল থাকবে না। কথা কি বুঝতে পেরেছি? তাই এইভাবে সিস্টেমটার স্টেবিলিটি বাড়াতে পারে যে কোনো ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। সো এটা কি বুঝতে পেরেছি সবাই? ইয়েস স্যার, হ্যাঁ বলো। স্যার বুঝতে পেরেছি। ওকে, তাহলে এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট আমরা একটা ফিডব্যাক অ্যাম্পলিফায়ার করার জন্য, ঠিক আছে? আর এই যে যে সার্কিটটা দেওয়া ছিল সেটা হচ্ছে ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের একটা একদম জেনারেল বেসিক ব্লক ডায়াগ্রাম। ওকে, তাহলে এখানে খেয়াল করে দেখো, তাহলে যেহেতু আমরা এখানে ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারের গেইন বলছি এ, সো ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারের গেইন যদি এ হয়, তাহলে এখানে আমরা এর পার্টিকুলার গেইন বের করতে পারি। এখানে একটু ভেরিয়েশন হবে, আমি একটু কারেকশন করে দেই এই নোটটাতে। সেটা হচ্ছে এখানে ইনপুট সিগন্যাল বলা আছে। ইনপুট সিগন্যালটা কিন্তু আসলে এই সোর্স এর জন্য হবে না। ইনপুট সিগন্যালের ভ্যালুটা হচ্ছে এই জায়গায়। আচ্ছা, তা এখানে আমি যেটা অ্যাপ্লাই করব এটা হবে ভিএস, যেটা হবে সোর্স, সেটা এখানে দেওয়া নাই, ঠিক আছে? ওকে, তাহলে আমি যদি এখানে সোর্স অ্যাপ্লাই করি, ওকে আবার লিখে দেই, তাই ঠিক আছে? এইটা হচ্ছে সোর্স এবং যার ভ্যালুটা হচ্ছে তোমার এখানে ভিএস। আর এখানে ইনপুট সিগন্যাল যেটা বলছে সেটা হচ্ছে এই পয়েন্টের ভ্যালু। দ্যাট মিনস সোর্সের সাথে আউটপুট থেকে যেটা আসে সেটা যোগ বিয়োগ হওয়ার পরে। তাহলে খেয়াল করে দেখো, এটা যদি ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার বলা হয়, তাই ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারের জন্য আউটপুটটার ভ্যালু হচ্ছে কি দেখো তো? ভি নট না? ইয়েস স্যার
আর ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারের জন্য ইনপুট কোনটা, ভিআই নাকি ভিএস না ভিএফ? ভিআই VI ভিআই। তাহলে এর জন্য গেইন কি বলবো? আমরা জানি কি গেইনের ফর্মুলা সময় কিভাবে ডিফাইন করি? V0 by আউটপুট V বাই ইনপুট। তাহলে দেখো তো এর জন্য আউটপুট কি, ভি নট। তাহলে এর জন্য ইনপুট কি? ভিআই তাহলে এই ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারের জন্য গেইন কি? ঠিক আছে, তাহলে এটা ভি আউটপুট বাই ভিআই। ইয়েস স্যার ওকে, এখন আসি ফিডব্যাক নেটওয়ার্ক। দেখো তো এটার ডাইরেকশনটা ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারের অপোজিট না? মানে এই ফিডব্যাক নেটওয়ার্কের জন্য এটা হচ্ছে তার আউটপুট, আর এই পাশে হচ্ছে এটা হচ্ছে তার ইনপুট। তাহলে এর জন্য গেইনের ফর্মুলা বললে কি লেখা যায়? ভিএফ বাই যেহেতু এর আউটপুটে আছে ভিএফ আর ইনপুটে আছে কি ভি নট, সো এর গেইনটা হচ্ছে ভিএফ বাই ভি নট। সো এটা কি বুঝতে পেরেছি? খেয়াল sir. করে দেখো, এইটা হচ্ছে এই দুইটা আলাদা আলাদা ব্লক, তার মানে একটা অ্যাম্পলিফায়ারের ফরওয়ার্ড আর ফিডব্যাক দুইটা নেটওয়ার্কের। বাট আমি যদি এখানে একটা এরকম অ্যাম্পলিফায়ার বানাতাম, সাপোজ ধরো আমি একটা অ্যাম্পলিফায়ার, সেটা হচ্ছে যে একদম শুধু ইনপুট থাকবে আর শুধু আউটপুট থাকবে। তার মানে এই যে আমি একটা স্কোয়ার বক্স দিয়ে দিলাম, এই বক্সের এটা হচ্ছে পুরোটা ফিডব্যাক অ্যাম্পলিফায়ার, যেখানে তুমি সোর্স অ্যাপ্লাই করবে ভিএস আর ফাইনালি একটা আউটপুট পাবা, সেটা হচ্ছে কি ভি নট। সেই ক্ষেত্রে এই সার্কিটটার জন্য গেইনের ভ্যালু কি হতো সেটা বলতে পারবা কেউ? সেটাকে আমরা যদি বলি গেইন এ এফ, তখন এটাকে কি বলা যেতে পারে? ভি নট বাই V0 by VS ভি নট বাই ভিএস ভি নট বাই ভিএস। তার মানে এই সার্কিটটার জন্য ফিডব্যাক নেটওয়ার্ক সহ যদি গেইন হয় সেটা হচ্ছে এটা। তাহলে কি জিনিসটা ক্লিয়ার হয়েছে এখন? তাহলে ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের নেট গেইন হচ্ছে এটা, আর ভিতরে ইন্ডিভিজুয়াল যে ব্লক আছে যেটা আসলে অ্যাম্পলিফায়ারের মতো কাজ করছে, যেমন এটা তো বাড়াচ্ছে বা এটা আসলে ভ্যালুটাকে বাড়াচ্ছে না, কমিয়ে দিচ্ছে, বাট কমিয়ে দিলেও তো আমরা অ্যাম্পলিফায়ার মনে করি। সো এরও একটা গেইন থাকবে, সেটা এই দুইটা দিয়ে বের করা যাবে, ঠিক আছে? এবং ফাইনালি আমরা নেট যদি গেইন চাই সেটা এইভাবে বের করতে পারি। সো এটা কি বুঝতে পেরেছি? Yes. স্যার ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরের পেজে যাই এখন। ওকে, তাহলে উপরে আমরা যেটা দেখেছিলাম এর আগে সেটা ছিল হচ্ছে একদম বেসিক ব্লক ডায়াগ্রাম। তা আমরা এখানে এর একদম জেনারেল একটা ব্লক ডায়াগ্রাম দেখছি, যেখানে যে কোনো একটা সিঙ্গেল লুপ ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের জন্য থাকা দরকার। স্যার ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারটা তিনি কেন বলা হয়েছিল স্যার? ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার বলা ছিল এটা শুধু একটা লিনিয়ার অ্যাম্পলিফায়ার, ইনপুট দিলে আমরা যেটা ফিডব্যাক ছাড়া যে অ্যাম্পলিফায়ারটা সেটাই শুধু ফরওয়ার্ড জি অ্যাম্পলিফায়ার। স্যার ইনপুট দিলে একটা আউটপুট দিবে, সে গেইনের উপরে গুণ সাথে মানে মাল্টিপ্লাই করে। জি স্যার আচ্ছা, তো এটা হচ্ছে সে মানে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার এর একটা জেনারেল ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে? যেখানে সোর্স থাকবে, ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার আর ফিডব্যাক নেটওয়ার্কও থাকবে, এখানে আমার আউটপুটও আছে, আর আরো দুইটা ব্লক বলা হচ্ছে। দুইটা ব্লকের কাজ হচ্ছে যে যেখান থেকে তুমি আউটপুট থেকে নিয়ে আসবা ফার্স্টে, সেটাকে বলা হয় স্যাম্পলিং নেটওয়ার্ক, আর যেখান থেকে এনে এনে ইনপুটের সাথে যোগ বা বিয়োগ করতে বলা হয়। বাট আমরা জানি অ্যাম্পলিফায়ারের জন্য কি করব? যোগ করব না বিয়োগ করব? বিয়োগ করব বিয়োগ করবো। সো ওই নেটওয়ার্ক থেকে বলা হয় মিক্সার নেটওয়ার্ক। এই যে ব্লক ডায়াগ্রাম, এটা হচ্ছে একটা ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের জন্য একদম জেনারেল ব্লক ডায়াগ্রাম। তো মনে রাখতে হবে, দেখো তো এখানে কয়টা লুপ হয়েছে? দুইটা। কোথায় দুইটা লুপ? স্যার একটা লুপি একটা লুপ, একবার ফরওয়ার্ড গেছে একবার ব্যাকওয়ার্ড গেছে, তার মানে সিঙ্গেল লুপ অ্যাম্পলিফায়ার। এটা একাধিক লুপ থাকতে পারে, বাট আমরা আমাদের এই সিলেবাস সিঙ্গেল লুপ রিলেটেড জিনিসই দেখবো শুধু। কথা কি বুঝতে পেরেছি? Yes, কোনো yes. কনফিউশন আছে আর? ওকে, তাহলে আমাদের ফার্স্ট যে কাজ হচ্ছে এই প্রত্যেকটা ব্লক ডায়াগ্রামে আলাদা প্রত্যেকটা ব্লকের সার্কিটের কাজ কি সেগুলো আমরা জানবো। দেন এই রিলেটেড থিওরি গুলি দেখবো, ম্যাথমেটিক্যাল কিছু এক্সপ্রেশন বা ইকুয়েশন দেখবো। যখন আমরা ব্লক ডায়াগ্রাম রিলেটেড বা এই টাইপের সার্কিটের ফুল মেকানিজম বুঝে ফেলবো, দেন ফাইনালি আমরা সার্কিট নিয়ে কাজ করব। বাট তার আগ পর্যন্ত আমরা থিওরিটিক্যাল নলেজ গুলি দেখবো। আমি এখানে মোটামুটি অনেক আস্তে আস্তে আগাবো, যাতে তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়। কথা কি বুঝতে পারছো? যদি কোনো জায়গায় তোমাদের সমস্যা হয় অবশ্যই আমাকে জিজ্ঞেস করে নিবে। ওকে, তা ফার্স্টে যদি আমরা স্টার্ট করি সোর্স নিয়ে, সোর্সের জন্য যদি ব্লক ডায়াগ্রাম নিয়ে কাজ করি, তা ফার্স্টে দেখো সোর্স আমরা কয় টাইপের জানি। আমরা জানি সোর্সকে অনেক ভাবে ভাগ করা যায়। যদি কেউ চিন্তা করে আচ্ছা
সেটা অল্টারনেটিং হবে না ডিসি হবে, তাহলে দুই রকম এসি ডিসি হতে পারে। আবার কেউ বলতে পারে আচ্ছা সোর্সটাকে তোমার ডিপেন্ডেন্ট হবে না ইন্ডিপেন্ডেন্ট হবে, এভাবে ভাগ করা যেতে পারে। বাট নরমালি আমরা এখানে সোর্স এর টাইপ বলতে বোঝাচ্ছি যে সোর্সটা কি প্রোভাইড করবে। দ্যাট মিনস সে কি তোমাকে কনস্ট্যান্ট ভোল্টেজ দিবে না কনস্ট্যান্ট কারেন্ট দিবে। সো এই হিসেবে আমরা বলতে পারছি যে সোর্স কয় টাইপের হতে পারে, দুইটা। ভোল্টেজ সোর্স হতে পারে অথবা Current। কারেন্ট সোর্স হতে পারে। সিমিলার ভাবে আমরা যখন এই জায়গা থেকে আউটপুট মেজার করবো, এই জায়গা থেকে কথা কি দেখা যাচ্ছে? সো এই যে আউটপুট মেজার করবো, এই আউটপুটটা কয় রকমের হতে পারে। আমি আউটপুট থেকে তার আউটপুট ভোল্টেজটা মেজার করতে পারি অথবা তার কারেন্টটা মেজার করতে পারি। এটা কি বুঝতে পেরেছি? এখন আমাকে বলো কোন সার্কিটে কি ভোল্টেজ কারেন্ট আলাদা থাকবে, শুধু ভোল্টেজ আছে কারেন্ট নেই, এরকম কি হয়? না স্যার। হ্যাঁ, বাট আমরা এগুলো আলাদা কেন বলছি যে আমরা কোনটা চাচ্ছি, দ্যাট মিনস আমরা আউটপুটের ভোল্টেজের ভ্যালুটাকে বাড়াতে যাচ্ছি কিনা সেটাতে আমার ফোকাস কিনা, না কারেন্টের ভ্যালুতে, ওই হিসেবে আমরা এটাকে বলছি। আর ইনপুটে তুমি কোন টাইপের সোর্স অ্যাপ্লাই করছো সেটার উপর বেস করে আমরা ইনপুট সোর্স নিচ্ছি। কথা কি বোঝা যাচ্ছে? সো এই জন্য পুরো ব্লক ডায়াগ্রামটিতে দেখো খেয়াল করে সব জায়গায় কারেন্ট এবং ভোল্টেজ সবগুলি ভ্যালু দেওয়া আছে। যেখানে যেখানে আইএস ভিএস দেওয়া আছে, এস মিনস হচ্ছে সোর্স, যেখানে যেখানে আই দেওয়া আছে ভিআই বা আইআই সেগুলি হচ্ছে ইনপুট কারেন্ট বা ভোল্টেজ। কার ইনপুট কারেন্ট? ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার। এর মাঝে একটা ব্লক আছে ইন্টারমিডিয়েট, যেখান থেকে আমি স্যাম্পলিং এর আগে, এই জন্য এটাকে জাস্ট ভি আর আই দেওয়া হয়েছে, কারণ এইটার আসলে সিগনিফিকেন্ট খুব একটা কাজ নেই আমাদের এখানে। আর ও দেওয়া মানে কি বলতো? তো আমরা অলরেডি জানি ভিও বা আইও মানে কি আউটপুট। আউটপুট। এবং একদম এই জায়গায় যেখান থেকে ফিডব্যাক নেটওয়ার্ক আনার পরে দেখা দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে ভিএফ আর আইএফ। এটাকে তাহলে কি দ্বারা কি বোঝানো হচ্ছে? ফিডব্যাক কারেন্ট, ফিডব্যাক ভোল্টেজ। হ্যাঁ, তার মানে আউটপুট থেকে আনার পর ইনপুটে যে তুমি নিয়ে আসো সেটাকে বলা হচ্ছে ফিডব্যাক। তাই ফিডব্যাক কারেন্টটা কি হলে আমরা আইএফ দিব, আর ফিডব্যাক ভোল্টেজ হলে আমরা কি দিব? ভিএফ। এই জন্য এই ব্লক ডায়াগ্রামে সবগুলি দেওয়া হয়েছে, কারণ তোমার সোর্স কোন টাইপের হবে আর আউটপুট কি টাইপের হবে সেটা তো আমি জানি না, সাথে সবগুলি কেসকে কভার করে, এই জন্য এখানে সবগুলি দেওয়া হয়েছে। তো এটা কি বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। ওকে। সো ফার্স্টে আমরা সোর্স আর আউটপুট দেখলাম, তাই আমরা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে একটা লিনিয়ার অ্যাম্পলিফায়ার বা এই ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার কি কাজ করে সেটা। তা এই লাইনটা হচ্ছে আসলে ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারের জন্য, নিচে যে চারটা দেওয়া আছে। তা আমরা ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার এই চার ভাগে ভাগ করা যায়, কারণ যদি আমরা শুধু ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার থেকে দেখি এখানে, এটা ধরলাম একটা ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার। এই ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার গেইন এটা হচ্ছে ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার ইনপুট টার্মিনাল, আর এটা হচ্ছে ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার আউটপুট টার্মিনাল। সো ইনপুট সাইড, এটা আউটপুট সাইড। এখন খেয়াল করে দেখো, আমি যদি ইনপুটে ভি দেই, সোর্স দেই, আমি এখানে একটা ভি আউটপুট পাচ্ছি। তাহলে দেখো তো এই অ্যাম্পলিফায়ারের ইনপুটে কি আউটপুটে কি? স্যার দুটাই ভোল্টেজ। হ্যাঁ, তার মানে এই অ্যাম্পলিফায়ারটার ইনপুটও ভোল্টেজ আউটপুটও ভোল্টেজ। সো তখন এটাকে আমরা বলবো ভোল্টেজ অ্যাম্পলিফায়ার। ভোল্টেজ অ্যাম্পলিফায়ার হচ্ছে ওই অ্যাম্পলিফায়ার যেখানে যার আউটপুট ভোল্টেজ ইনপুট ও ভোল্টেজ। তাহলে আমরা গেইন কি বলবো, আউটপুট বা ইনপুট? সো দেখো তো এখানে কি সেটাই দেওয়া আছে, ঠিক আছে কি? ইয়েস স্যার। ওকে। এখন আমরা পরেরটায় যাই। কোন যদি অ্যাম্পলিফায়ার এরকম হয় যে তার ইনপুট হচ্ছে কারেন্ট, সিমিলার ভাবে আউটপুটটাও কারেন্ট, তখন তাহলে আমরা এটাকে কি অ্যাম্পলিফায়ার বলবো? তখন আমরা এটাকে এখানে এটাকে মার্ক করবো এআই দিয়ে, তখন আমরা এটাকে বলবো কারেন্ট অ্যাম্পলিফায়ার। তার মানে এর আউটপুট কারেন্ট, ইনপুটও কারেন্ট। সো এই দুইটা কি আমরা বুঝতে পেরেছি? ইয়েস স্যার। ওকে। তাহলে দেখো দুইটি যেটা স্ট্রেট ফরওয়ার্ড ছিল যে ইনপুট আউটপুট সেম, সেটা আমরা লিখে ফেলেছি। এখন এরকম হতে পারে কোন একটা অ্যাম্পলিফায়ারের, সেটা হচ্ছে যে আমাদের ইনপুটে আমরা আসলে ভোল্টেজ দিচ্ছি, বাট আউটপুটে আমাদের দরকার হচ্ছে কারেন্ট। তার মানে আমরা চাচ্ছি এরকম একটা অ্যাম্পলিফায়ার বানাতে যেটার ইনপুটে ভোল্টেজ ভ্যারি করলে আউটপুটে কারেন্ট ভ্যারি করবে ডাইরেক্টলি। কথা কি বুঝতে পারছো? সো এই টাইপের অ্যাম্পলিফায়ারের নাম হচ্ছে, যদি এইটা নেই তবে এটাকে আমি ডাইরেক্টলি নাম বলার আগে আমরা দেখি যে এটার জন্য গেইন লিখলে আমরা কি লিখবো? আই নট ডিভাইড বাই কি হবে? বাই ভিএস। ভিএস।
আচ্ছা, আমরা কি এটা জানি ভি বাই আই মানে কি? আর 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 আই বাই ভি করলে তাহলে কি হবে? ওয়ান ওয়ান বাই One আর ওয়ান by R. বাই আর। ওয়ান বাই আর ট্রান্স কে কন্ডাক্টেন্স কন্ডাক্টেন্স। জি দিয়ে রিপ্রেজেন্ট করা যায় না? কন্ডাক্ট কন্ডাক্টেন্স, জি স্যার। এটা আমরা জানি জি আর আর এর মধ্যে রিলেশন কি ইনভার্টেড। ইয়েস স্যার ইয়েস স্যার। তার মানে এটাকে আমরা কি আর ইনভার্সও বলতে পারি, ঠিক আছে কি? তো দেখো তো এই যে গেইন যেটা পেলাম এখন, সেটা আসলে কি আহ, এই জিনিসটা কি আর এর অপোজিটের মতো না? এই জন্য এই গেইনটার নাম বলা হচ্ছে, বা এই টাইপের অ্যাম্পলিফায়ারকে বলা হচ্ছে ট্রান্স কন্ডাক্টেন্স অ্যাম্পলিফায়ার। দেখো তো এখানে কি সেটাই লেখা আছে? ইয়েস স্যার। এটাকে মার্ক করা হচ্ছে জিএম দিয়ে। সো এইটা যদি ট্রান্স কন্ডাক্টেন্স টাইপের অ্যাম্পলিফায়ার হয়, তখন আমরা এইখানে লিখবো হচ্ছে জি। কিন্তু শুধু শুধু যদি জি দিয়ে দিই তাহলে আবার একটা প্রবলেম থেকে যায়, কারণ যে জি হলে তো ট্রান্স কন্ডাক্টেন্স বোঝা যাবে, এই জন্য আমরা এর সাথে একটা এম ইউজ করবো। তখন আমরা বুঝবো যে ট্রান্স কন্ডাক্টেন্স গেইন, ঠিক আছে? ওকে, তো এটা গেল থার্ড। আর লাস্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে যে এখানে দেখাই যাচ্ছে যে আমরা যদি এখন উল্টাতে নেই, তার মানে আমরা ইনপুট আর ভোল্টেজের মধ্যে যদি চেঞ্জ করে দিই ভোল্টেজ আর কারেন্ট। সো আমরা এখন যদি চাই যে না আমাদের সার্কিটটার ইনপুট হবে কারেন্ট, বাট আউটপুট আমরা চাচ্ছি ভোল্টেজ, তাহলে আউটপুট বা ইনপুটের ইকুয়েশন এটা হবে না নিচেরটা নিব তখন? নিচেরটা। নিচেরটা। তখন আর এখানে কি ট্রান্স কন্ডাক্টেন্স থাকবে? না স্যার, রেজিস্ট্যান্স হবে। তখন রেজিস্ট্যান্স হবে। তো রেজিস্ট্যান্সের সিম্বল আমরা কি দিই? আর। তো আমরা এখানে আর না দিয়ে এখানে একটা সাথে স্মল আর এম দিব। তখন আমরা এটা বলবো হচ্ছে ট্রান্স রেজিস্ট্যান্স অ্যাম্পলিফায়ার। স্যার ট্রান্স কন্ডাক্টেন্স অ্যাম্পলিফায়ার এটার ইউনিট কি দিব? আই নট বাই ভিএস এর। হ্যাঁ, এখন আমাকে ফার্স্টে বলো এটার ইউনিট কি? ওহম। ওহম। এটার হচ্ছে ওহমের উল্টা মোহম, এরকম, সিমেন্স। ঠিক আছে? এটা আমরা কি করি? ওহম দেই না এভাবে, এটা জাস্ট Yes. ইনভার্টেড, ঠিক আছে? তোমরা দেখো এটা আছে ওইতে। সো ফার্স্ট কথা হচ্ছে তাহলে কি আমরা এই চার টাইপেরই সম্ভব না আরো সম্ভব বলো তো? আমার ইনপুট দুইটা আউটপুট দুইটা টাইপের, তাহলে আসলে কয় রকম কম্বিনেশন সম্ভব ছিল? 4 রকমের। এই চার রকম। তা চার রকম পেয়েছি আমরা। তাহলে এই ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার এই চার রকম ইয়ে দিয়ে বানানো যায়, ঠিক আছে? স্যার এই যে ব্লক ডায়াগ্রামে স্যার আউটপুট থেকে ফিডব্যাক নেটওয়ার্কে একটা কারেন্ট ফ্লো হবে না? আউটপুট থেকে ইনপুটে দিয়ে কারেন্ট ফ্লো করবে? আর স্যার আউটপুট থেকে স্যার ফিডব্যাক নেটওয়ার্কের দিকে? হ্যাঁ হবে। এই জায়গাতে, জি স্যার এই জায়গাতে। এই জায়গাতে আসলে আর দেখানো দরকার হয়নি, কারণ জেনারেল ব্লক ডায়াগ্রাম তো। বাট আমরা যখন স্পেসিফিক আরেকটু দেখবো তখন আসলে দেখলেই বুঝবো যে কারেন্ট ফ্লো ডাইরেকশন তো আমরা এটার সাথে রিলেটেড, এই জন্য আর এখানে দেখায়নি। আমার শুধু এই জায়গাটা স্যার দেখলে উল্টা হওয়ার কথা না স্যার ডিরেকশনটা? এটা, মানে স্যার ওই পাশে যে কারেন্টটা থাকবে। এটা যদি এই কারেন্টের উপরে বেস করে হয় তাহলে এটা উল্টা হবে। মানে এটা যেদিক দিয়ে যাচ্ছে এটা এদিকে হবে। কারণ হচ্ছে আমরা কি বলেছিলাম অ্যাম্পলিফায়ার আমরা কি ফিডব্যাক ইউজ করি? নেগেটিভ। নেগেটিভ। নেগেটিভ হলে কারেন্ট কি মানে ইনপুটের দিকে যাবে না ইনপুট থেকে বের হয়ে যাবে? বের হবে। দেখো তো এটা কি বের হচ্ছে না ইনপুটের দিকে যাচ্ছে? জি স্যার বের হচ্ছে। বুঝতে পেরেছো? এই জন্য এটা দিয়েছে। আর এই জায়গাটা আসলে আমার দেখার দরকার নেই, কারণ এই পাশে অ্যারেঞ্জমেন্টটা আউটপুটের সাথে রিলেটেড। এখানে আমরা ডাইরেকশনটা এখানে দিব না, আমরা ধরে নিব যে এখান থেকে আউটপুট থেকে আসবে, আসার পরে এই ব্লকের মধ্যে কোনো অ্যারেঞ্জমেন্ট হবে, দেন এই পাশে অ্যারেঞ্জমেন্টটা আমরা দেখবো আসলে কি হচ্ছে, ঠিক আছে? তো এই পর্যন্ত কি বুঝতে পেরেছি? তোমাদের কি অ্যাটেন্ডেন্স দিতে বলেছিলাম? বলা হয়নি মনে হয় না? তোমরা একটু কাইন্ডলি তাহলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, নাহলে আমি পরে ভুলে যাব। ঠিক আছে, তোমরা একটু কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, দেন আমি কন্টিনিউ করছি।
দেওয়া হয়েছে? ওকে, কন্টিনিউ করব? স্যার না স্যার দেইনি এখন। তাহলে তো আর টাইম নেই, তা আজকে আর পড়ানো যাবে না। ওকে, ফার্স্টে বলো এই পর্যন্ত যা যা বললাম এগুলি কি বুঝতে পেরেছি? জি স্যার। না, ওকে, আজকে আমরা যা যা দেখলাম এই পর্যন্ত সেগুলি তাহলে কি ক্লিয়ার? প্রথম থেকে জাস্ট আমরা তো বলেছি যে আমরা বেসিক কনসেপ্ট দেখতে যাচ্ছি। তো যেসব জিনিসগুলি বলা হয়েছিল, লিনিয়ার অ্যাম্পলিফায়ার কি, ফিডব্যাক অ্যাম্পলিফায়ার কিভাবে হয়, কয় টাইপের, কোনটা কোন পারপাসে কাজ করে, জেনারেল ব্লক ডায়াগ্রাম এবং এই লিনিয়ার বা ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার কি টাইপের হবে সেটা। এটা কি ক্লিয়ার সবার? ইয়েস স্যার। ওকে, তাহলে আজকে হয়তো আর খুব একটা টাইম নেই, এবার আমি জাস্ট বলে নিই আমাদের তাহলে নেক্সট কাজ হচ্ছে যে আমরা এই চারটা লিনিয়ার অ্যাম্পলিফায়ারের এই যে গেইন আসতেছিল, যে আউটপুট বা ইনপুট যে প্রত্যেকটার জন্য সেটা ভ্যালু আসে কিনা। সো ফার্স্টে যেটা নিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে ভোল্টেজ অ্যাম্পলিফায়ার, যেখানে আমাদের কাজ হবে যে আমরা এই ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার সেটা যদি অ্যাম্পলিফায়ার টাইপের হয় তাহলে আমরা কিভাবে ড্র করব আর ওখান থেকে গেইনের ইকুয়েশন কিভাবে বের করা যায় সেটা দেখব। ওকে, তো আমি এটা তো প্রাইমারি আছে যে যখনই আমরা কোনো অ্যাম্পলিফায়ার টাইপের নিব, তো খেয়াল করে দেখো তো ভোল্টেজ অ্যাম্পলিফায়ার হওয়ার জন্য কন্ডিশন কি ছিল? তা ইনপুট কি হতে হবে আর আউটপুট কি হবে? ভোল্টেজ সো এখানে খেয়াল করে দেখো একটা ডটেড লাইন, Yes, আমি sir. এটা এর বাম পাশে হচ্ছে ইনপুট আর ডান সাইডে হচ্ছে আমার আউটপুট। সো আমি যদি বলি তো এই জায়গা থেকে আমার তো আরেকটা কালার নেই, এই যে আমি দুইটা ডট দিচ্ছি দেখা যাচ্ছে, এই দুইটা ডট হচ্ছে আমার ইনপুট দুটো টার্মিনাল, আর এই দুটো এর সাথে একটা সোর্স রেজিস্ট্যান্স আছে, সেটাকে আমরা এর সাথে দিয়েছি। সেটা কি এই ডিভাইসের ভিতরে দিয়েছি না বাইরে দিয়েছি? বাইরে বাইরে। তো এটা হচ্ছে এর সোর্স রেজিস্ট্যান্স। সো এটা যদি ভোল্টেজ সোর্স না হয় কারেন্ট সোর্স হতো তাহলে কি এর রেজিস্ট্যান্স সিরিজে হতো না প্যারালালে চলে আসতো? প্যারালাল চলছে। বুঝতে পেরেছি? তো দেখো তো এর ভিতরেও একটা সোর্স আছে, এটাও কি টাইপের সোর্স দেখো তো? ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ভোল্টেজ কন্ট্রোল হ্যাঁ, দ্যাট ভোল্টেজ মিন্স এটাও একটা ভোল্টেজ সোর্স। তাহলে এর সাথেও একটা রেজিস্ট্যান্স আছে যেটা আউটপুট রেজিস্ট্যান্স, সেটা এর জন্য সিরিজে। যদি এটা কারেন্ট সোর্স হতো তাহলে এটা আসতো প্যারালালে। বাট এই সোর্সটা কি টাইপের দেখো তো, কার উপর ডিপেন্ড করছে? ভোল্টেজের উপর ভোল্টেজের উপরে ডিপেন্ড করছে। সো যার উপরে ডিপেন্ড করছে সেটা হচ্ছে কি আমি এখানে লিখে দিচ্ছি, আর কোন এলিমেন্টের উপর ডিপেন্ড করছে সেটা আমি এখানে দেখানো আছে। তার মানে এই যে ইনপুট যে টার্মিনাল তুমি দিয়েছো, এই ইনপুট টার্মিনালের এখানে যে ভোল্টেজটা পাবে সেই ভোল্টেজটার উপরে সে ডিপেন্ড করছে। যেহেতু এই ইনপুটের এই ভোল্টেজটা এই রেজিস্ট্যান্সের সাথে রিলেটেড, তার মানে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটাই সে ইনপুট ভোল্টেজ হিসেবে নিচ্ছে, দেন একে এভি টাইম অ্যাম্পলিফাই করে আউটপুটে দিচ্ছে। কথা কি বুঝতে পেরেছি এই পর্যন্ত? ইয়েস স্যার। ওকে, সো তাহলে আজকে আমরা এই পর্যন্তই দেখছি। নেক্সট দিন এখান থেকে কিভাবে গেইনের ভ্যালুটা বের করা যায় ওটা দেখবো, এবং পরবর্তী সার্কিট গুলিও দেখবো। সো এই পর্যন্ত কি ক্লিয়ার সবার? ইয়েস স্যার। ওকে, তাহলে তাহলে ঠিক আছে, আজকে তাহলে আমরা এখানে শেষ করছি। আগামীকাল ক্লাসে এখান থেকে কন্টিনিউ করবো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।